চাহিদা শুধু চাহিদা চাহিদা বিধি বা চাহিদা বিধি তো চাহিদা সূচি ওরা অর্থ দুটো করেছিল অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কোভিড-19 প্রভাবের মধ্যে থেকেও সবাই ভালো আছে। আমরা আজকে পড়ব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদার উপরে আলোচনা। আমরা আজকে চাহিদার এই আলোচনার মধ্যে থেকে আমার যে বিষয়গুলো আমরা জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বিষয়গুলো এখানে আছে। অপেক্ষক কি সেটা আমরা জানতে পারবো, চাহিদা অপেক্ষক কি তা ব্যাখ্যা করতে পারবে, চাহিদা অপেক্ষক থেকে চাহিদা লেখাঙ্কন করতে পারবে। আমরা পর্যায়ক্রমে আমরা একটা আলোচনায় আসি। প্রথমে আসি অপেক্ষক কি তা আমরা একটু বুঝে নিই। অপেক্ষক কথাটার ইংরেজি শব্দ ফাংশন এবং এর সাধারণ অর্থে এরকমই কোনো কাজ বা কর্মকাণ্ডকে বোঝানো হয়। এই অপেক্ষকটি মূলত বিশদভাবে আলোচনা আছে গাণিতিক অর্থনীতি বা গণিত শাস্ত্রে। আজ আধুনিক অর্থনীতিতে অর্থনৈতিক বিষয়কে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এর ব্যবহারটা অর্থনীতিতে এখন বহুল প্রচলিত। যাই হোক, অপেক্ষক হলো দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপ। এখন সেই ক্ষেত্রে 15টা ছিল। এই গাণিতিক রূপ অর্থাৎ একটা গাণিতিক বিষয়ের মধ্য দিয়ে আমাদের অর্থনীতিতে অঙ্ক জায়গা হয়ে আছে। যেমন দুই বা ততোধিক চলক বলছি, চলকটা কি? ভ্যারিয়েবল ইংরেজি কথা। এই চলকটা হলো এমন একটা বিষয় যেটা স্থান কাল পাত্র ভেদে যে সমস্ত রাশি বা বিষয়ের মান পরিবর্তন করে, আমরা তাদেরকে চলক বলে থাকি। আমাদের অর্থনীতিতে আছে যেমন চাহিদা, এটা একজন ব্যক্তির চাহিদা এক এক রকম হয়ে থাকে, অর্থাৎ এখানে চাহিদার পরিবর্তন আছে। যেমন দামেরও পরিবর্তন আছে, তাই দাম চল। তাই অপেক্ষক হলো দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপে হলো অপেক্ষক। এটাকে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি যেমন y a function of x। এখানে y এবং x দুটো চলক, f দিয়ে ফাংশন দিলাম। এখানে x স্বাধীন চলক, y অধীন চলক, অর্থাৎ x এর মানের পরিবর্তনে y এর মানটা পরিবর্তিত হয়। এটাই আমাদের ফাংশনে বোঝানো হয়েছে। তাহলে আমরা অপেক্ষক এটাকে আরো তাহলে সহজভাবে বলতে পারি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপটাও অপেক্ষক। তাহলে আমরা অপেক্ষক বুঝলাম এটাই যে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপ, অথবা স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপটাই অপেক্ষক। এবারে আসি
চাহিদা অপেক্ষক কি? আমরা চাহিদা আলোচনায় দেখেছি চাহিদার ক্ষেত্রে বা চাহিদা বৃদ্ধিতে দাম এবং চাহিদার মধ্যে এক বিপরীতমুখী সম্পর্কের একটা প্রকাশ লক্ষ্য করি। অর্থাৎ এখানে দাম এবং চাহিদা, এখানেও কিন্তু দুটো চলক আছে। অর্থাৎ চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যেহেতু এখানে দুটো চলকের ব্যবহারে চাহিদা অপেক্ষক, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপটাকে বলবো আমরা চাহিদা অপেক্ষক। যেখানে চাহিদা অপেক্ষকটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, অর্থাৎ দাম যেগুলো দাম ডিমান্ড, পি এর প্রাইস দাম, এর ফাংশন, তাহলে চাহিদা নির্ভরশীল দামের উপর, এটা হলো নির্ভরশীল চলক, এটা হলো অধীন চলক। তাহলে এখানে এই দুটি চলকের নির্ভরশীলতা প্রকাশের মধ্য দিয়ে আমাদের চাহিদা অপেক্ষক সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপটাকে আমরা চাহিদা অপেক্ষক বলবো। এখানে ডি চাহিদা, পি দাম। এখন আমরা চাহিদা, নিশ্চয়ই চাহিদার সংজ্ঞাটা হয়তো আলোচনায় আসছে, তবুও একটু আলোচনা করি। চাহিদা আমরা সাধারণত অর্থনীতিতে চাহিদার সংজ্ঞাটি এভাবে দিয়ে থাকি যে কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, কোনো ইচ্ছা পূরণের জন্য বা কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা এবং অর্থ ব্যয়ের সাথে যুক্ত হয়, সেটাকে আমরা চাহিদা বলে থাকি। আর চাহিদার অপেক্ষক হলো দুই বা ততোধিক চলক, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক রূপটাই হলো চাহিদা অপেক্ষক। এখন আমরা চাহিদা অপেক্ষক আমরা ব্যাখ্যা করলাম। এবার দেখি চাহিদা অপেক্ষক থেকে আমরা চাহিদা রেখাটা কিভাবে অঙ্কন করতে পারি। সবাইকে ডাকতেছে না? আমরা চাহিদা অপেক্ষককে আমরা একটা গাণিতিক ভাবে লিখতে পারি। ডি হলো চাহিদার পরিমাণ, 20 হলো পরামিতি সমীকরণে, -3p থ্রিটা ঢাল, চাহিদা রেখার ঢাল, পি দাম। অর্থাৎ ডি চাহিদা নির্ভর করছে এই বিষয়গুলো, পি এর বিভিন্ন মানের জন্য আমরা এই ডি এর বিভিন্ন মান আমরা পেয়ে থাকি। এটা হলো চাহিদা অপেক্ষক। এখন চাহিদা অপেক্ষক থেকে আমাদের চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে আগে চাহিদা সূচি তৈরি করতে হবে। তাহলে এই অপেক্ষকের উপর নির্ভর করে আমরা একটি চাহিদা সূচি তৈরি করব। চাহিদা সূচি দাম
যেহেতু অপেক্ষকের পি হলো স্বাধীন চলক, অর্থাৎ স্বাধীন চলক এমনই একটা চলক যে সে মান ইচ্ছা মতো মান এটাকে এর উপর আরোপ করা যায়, অর্থাৎ এর মানটা আমি ইচ্ছা মতো নিতে পারি। সেক্ষেত্রে দাম যখন কোন দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণটা হচ্ছে, আমরা এখানে আমি একটা লিখে দিচ্ছি, দেখো দাম এখানে 2, তাহলে পি এর মানটা 2 আমি বসাবো। তাহলে চাহিদার পরিমাণ এখানে 14 একক। একইভাবে দ্রব্যের দাম বেড়ে যদি 3 টাকা হয়, 3 টাকা, তাহলে চাহিদার পরিমাণ হবে 3 দেই, তখন এখানে 20 যোগ 9 11 একক। দাম বেড়ে যখন 4 টাকা, তখন 3 এর জায়গায় তখন 4, 8 টাকা। এটাই ছিল আমাদের একটা কল্পিত চাহিদা সূচি, এবং এই চাহিদা অপেক্ষকের উপর নির্ভর করে আমরা এই চাহিদা সূচি তৈরি করব। বিষয়টাকে আমি আবার প্রথম থেকে ক্লিয়ার করি। যেহেতু চাহিদা অপেক্ষক ডি ইকুয়াল টু 2d মাইনাস 3b, এই চাহিদা অপেক্ষকের উপর ভিত্তি করে আমরা চাহিদা সূচি তৈরি করব। চাহিদা রেখা অঙ্কনের জন্য আমাদের চাহিদা সূচির দরকার। সেজন্য দ্রব্যের দাম, যেহেতু দাম পি স্বাধীন চলক, ইচ্ছা মতো এই মানটা আমরা গ্রহণ করতে পারি, তাই দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ 14 একক। দাম বেড়ে যখন 3 টাকা, তখন হচ্ছে 11। দাম আরো বেড়ে যখন 4 টাকা, তখন হচ্ছে 8 টাকা। অর্থাৎ এখানে চাহিদা সূচিটা কিন্তু চাহিদা বিধি কিন্তু একটি গাণিতিক রূপ। অর্থাৎ বিধিকে আমরা কি রেখেছি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদাটা বাড়ে। এখানেও কিন্তু সে বিষয়টা আমাদের লক্ষণীয়, একটু খেয়াল করি আমরা। দাম বেড়ে যখন 3 টাকা, তখন চাহিদা কমে যাচ্ছে 14 টাকা থেকে, তখন 14 একক থেকে 11 টাকা। দাম আরো যখন বেড়ে যাচ্ছে, তখন চাহিদার পরিমাণটা আরো কমে যাচ্ছে। অর্থাৎ দাম বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, দাম বেড়ে গেছে, চাহিদা কমে গেছে, দাম কমেছে, চাহিদা বেড়েছে, এটাও কমে গেছে, এটাও বেড়েছে। তাহলে আমরা এখানে দেখি চাহিদা বৃদ্ধির একটা প্রতিফলন এখানে আছে। এখন এই সূচির উপর ভিত্তি করে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। ও পয়েন্টের দ্রব্যের দাম করে এক্স অক্ষের চাহিদার পরিমাণ নির্দেশ করেছি। আমরা সূচি থেকে দেখি যে দাম আমাদের যখন 2 টাকা, দাম 2 টাকা, যখন দাম 2 টাকা, তখন চাহিদার পরিমাণ 14। মনে করি এখানে 14, তাহলে দাম 2 সূচক বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, আর 14 সূচক বিন্দু থেকে আরেকটা লম্ব তাহলে এ বিন্দুটি হবে চাহিদা রেখার একটা বিন্দু।
একইভাবে দামটা বেড়ে যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ কমে হয়েছে 11 লক্ষ। ঠিক একইভাবে 3 সূচক বিন্দু থেকে লম্ব আর 11 সূচক বিন্দু থেকে পরস্পর ছেদ করলো মনে করি বি বিন্দু থেকে, তাহলে চাহিদাটা এলো একটা বিন্দু। দাম বেড়ে যখন 4 টাকা, তখন চাহিদার পরিমাণটা হলো 8, মনে করি এখানে 8। এবার এই বিন্দুগুলো যোগ করলে আমি যে রেখাটা পাচ্ছি, যাই হোক এটাই ছিল আমাদের চাহিদা ও অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন। আমি এই ফিগারের বর্ণনা একটু আসি। আমাদের ছাত্রছাত্রীদের এই বিন্দুগুলো বসাতে হয়তো তোমাদের কিছুটা সময় অনেকেই কষ্ট মনে করো, কিন্তু না, আমরা এখানে কোনো সমস্যা নেই। আমি যেটা ইন্ডিকেট করবো সেটাই দেখবো। এখানে যদি হয়তো দেখা যাচ্ছে আনুমানিকভাবে আমি 8, 11 নিয়েছি, 14 নিয়েছি, এটা আমি এখানে যেটা ইন্ডিকেট করবো সূচির উপর নির্ভর করে 4 এর জন্য 8, 4 এর জন্য 8, 3 এর জন্য 11, 2 এর জন্য 14, এটা মিললেই হবে। লম্ব ক্ষেত্রের দাম বা ও অয়ক ক্ষেত্রের দাম ও এক্স অক্ষের চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। সূচিতের দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ 14, এই 14। দাম 2 সূচক বিন্দু থেকে লম্ব এবং 14 সূচক চাহিদার পরিমাণ 14, এর থেকে যে লম্ব আঁকলো, এই লম্বগুলি পরস্পর এ বিন্দুর মধ্যে ছেদ করলো, তাহলে এ বিন্দু হবে চাহিদা রেখার একটা বিন্দু। একইভাবে দ্রব্যের দাম যখন বেড়ে 3 টাকা, তখন চাহিদার পরিমাণ হলো 11 টাকা, যেটা বিন্দু দ্বারা নির্দেশিত। দাম আরো বেড়ে যখন 4 টাকা, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ 8 টাকা। এই যেটা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এই প্রাপ্ত যে বিন্দু এ বি সি, এই বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের আজকের চাহিদা রেখা। অর্থাৎ চাহিদা অপেক্ষক থেকে কিভাবে যে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটাই হলো আমাদের এই বিষয়, এবং এভাবেই আমরা আগে নিশ্চিত আমরা একটা চাহিদা রেখা অপেক্ষক থেকে আমরা রেখা আঁকতে পারবো। তবে অপেক্ষকগুলো দেখা যায় যে এটা এই যে গাণিতিক মডেলটা, এই যে গাণিতিক বিষয়, এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে, এটা নিয়ে কোনো ভাবার বিষয় না। যেভাবে থাকুক না কেন, আমরা এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে মানগুলো বসাতে পারি, তাহলে এখানে একটা মান আমরা চাইতে জন্য পেয়ে যাব। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এখন একটা কথা, এই সমীকরণটাকে নিয়ে একটু কথা বলি। আমি এটা মুছে ফেলে দিই। ছাত্রছাত্রীরা, আমাদের পরীক্ষার সময় এই অপেক্ষকটা একটু চেঞ্জ হয়, এই জায়গাটা আমি একটু ইন্ডিকেট করছি। সবাই একটু মনোযোগী হলে সমস্যাটা একটু মিটে যাবে।
এখানে দেখা যাচ্ছে 10 মাইনাস 3b যদি থাকে, আমাদের অঙ্কটাকে সহজ করার জন্য আমরা b এর এমন একটা মান নেব যেটা এখানে বসালে গুণ করে এর থেকে ছোট হয়। কোন ক্রমে যদি এর থেকে এই মানটা যদি এর থেকে বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু বাম পাশে শিফট হবে। তখন অক্ষের ফার্স্ট কোয়াড্রান্টে তখন অঙ্কনটা থাকবে না। এজন্য আমি ছাত্রছাত্রী তাদেরকে আমি একটু অনুরোধ করবো যে এখানে যখন বি এর মান নির্ধারণের ক্ষেত্রে এমন মান নির্ধারণ করতে হবে যেন এখানকার রেজাল্ট একটা পজিটিভ মান অর্থাৎ প্লাস মানে হয়, ধনাত্মক মানে বি এর রেজাল্টটা আসে, তাহলেই অঙ্কনে কোনো সমস্যা হবে না। যদি মাইনাস মানে আসে তাহলে অঙ্কন করা যাবে, তবে তখন কোয়াড্রান্ট চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে। যাই হোক, আমার কথা হয়তো বোঝা গেছে। এখন কথা বলো, আমরা এবার বিষয়টাকে প্রথম থেকে একটু শেষ করি। আমরা আজকে যে আলোচনা করলাম অপেক্ষক কি? অপেক্ষক হলো দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশের একটা গাণিতিক রূপ। অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশের যে গাণিতিক রূপটা সেটা সংক্ষেপে বলছি, চাহিদা অপেক্ষক। দাম এবং চাহিদার মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক সেটা বিপরীতমুখী। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশের যে গাণিতিক রূপ সেটা হলো চাহিদা। আমরা যদি অন্য কোনো অপেক্ষক বলি তাহলে ওই অপেক্ষকে যে চলক আছে তাদের নির্ভরশীলতা সম্পর্কটাই হবে ওই অপেক্ষক। চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন। যেহেতু চাহিদা রেখা অঙ্কন করতে গেলে চাহিদা সূচির বিশেষ প্রয়োজন, তাই আমাদের চাহিদা রেখা অঙ্কন করতে গিয়ে চাহিদা সূচি আমাদের তৈরি করে নিতে হয়েছে। চাহিদা সূচিটা কি? চাহিদা সূচিটা হলো একজন ভোক্তা একটা নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে এর তালিকাটাকে বলা হবে চাহিদা সূচি। ঠিক এখানেও তেমনি একজন ভোক্তা 2 টাকা 3 টাকা 4 টাকা দামে 14, 11 এবং 8 টাকা দ্রব্য কিনেছে, এর সম্মিলিত রূপটাই হলো চাহিদা সূচি। এই চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম। নিশ্চয়ই সবাই আজকের আলোচনাটা তোমরা বুঝতে পারবে। আমরা যেহেতু কোভিড-19 এর মধ্যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা দিন অতিবাহিত করছি, আমি সবাইকে অনুরোধ করব আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা মাস্ক ব্যবহার করব, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করব, আমরা নিজেরা এই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অন্যকেও এটা মানতে সহায়তা এবং পরামর্শ দেব। আমরা সবাই ভালো থাকি এই আশায়